চীনের উত্তর সীমান্ত জুড়ে এক বিশাল দেয়াল, যার দৈর্ঘ্য ২১,০০০ কিলোমিটারেরও বেশি। এটি শুধু চীনের নয়, গোটা বিশ্বের সবচেয়ে দীর্ঘ মানব নির্মিত কাঠামো। প্রাচীন সময়ে যখন বিভিন্ন যাযাবর গোষ্ঠীর হামলা ছিল চীনের জন্য বড় হুমকি, তখনই শুরু হয় এই প্রাচীর নির্মাণের কাজ। এই মহাপ্রাচীর বহু রাজবংশের হাত ধরে ধীরে ধীরে তৈরি হয়েছে। প্রথম শুরু হয় খ্রিস্টপূর্ব ৭ম শতকে, আর সবচেয়ে বড় রূপ নেয় চিন শি হুয়াং নামে এক সম্রাটের শাসনামলে। চ্যানেল অ্যাটসেট্রার আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে এই মহাপ্রাচীর গড়ে উঠেছিল, এর পেছনে রাজনৈতিক ও সামরিক প্রয়োজন, কিভাবে লক্ষ লক্ষ মানুষ প্রাণপাত করে এই কাজ করেছে, এবং আজও কিভাবে এটি দাঁড়িয়ে আছে এক জীবন্ত ইতিহাস হয়ে। চলুন ঘুরে আসা যাক চীনের মহাপ্রাচীরের অতীত থেকে। একসময় চীনের অঞ্চলগুলো বিভিন্ন ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল। এই রাজ্যগুলো নিজেদের প্রতিরক্ষায় সীমান্তে ছোট ছোট দেয়াল নির্মাণ শুরু করে। পরবর্তীতে খ্রিস্টপূর্ব ২২১ সালে সম্রাট চিন শি হুয়াং চীনকে একত্রিত করেন এবং বিভিন্ন রাজ্যের দেয়ালগুলোকে একত্র করে একটি কেন্দ্রীয় প্রতিরক্ষা ব্যবস্থা গড়ার আদেশ দেন। এই সময় শুরু হয় একটি বৃহৎ প্রাচীর নির্মাণের প্রকল্প, যার উদ্দেশ্য ছিল চীনের উত্তরাঞ্চলকে যাযাবর আক্রমণ থেকে রক্ষা করা। মহাপ্রাচীর নির্মাণ ছিল এক বিশাল কর্মযজ্ঞ। প্রাচীর নির্মাণ করতে শ্রমিক, সৈন্য, বন্দী ও কৃষকদের ব্যাপকভাবে নিয়োগ দেওয়া হয়েছিল। ইতিহাসবিদদের মতে প্রায় ১০ লক্ষের বেশি মানুষ এই প্রকল্পে কাজ করেছিল। প্রাচীর নির্মাণের উপাদান হিসেবে অঞ্চলভেদে পাথর, পাকানো মাটি, কাঠ ও পরবর্তীতে ইট ব্যবহার করা হয়। পাহাড়ি এলাকায় স্থানীয় পাথর ব্যবহার করা হতো, আর সমতলে ব্যবহার করা হতো মাটি চাপা দিয়ে গড়া পদ্ধতি। নির্মাণকালে অনেকে মারা যান কঠিন শ্রম, রোগ, দুর্ভিক্ষ ও নির্মাণ দুর্ঘটনায়। তাদের অনেকের মৃতদেহ প্রাচীরের কাছেই কবর দেওয়া হতো, যদিও অনেকেই বলে থাকেন মৃতদেহগুলো প্রাচীরের ভেতরেই রাখা হতো, তবে এর কোনো ঐতিহাসিক প্রমাণ নেই। মহাপ্রাচীর শুধু একটি দেয়াল ছিল না, এটি ছিল একটি সম্পূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থা। প্রাচীরের বিভিন্ন অংশে টাওয়ার, সেনাঘাঁটি, অস্ত্রাগার ও সংকেত পাঠানোর জন্য ধোঁয়ার চিমনি নির্মাণ করা হতো। যখনই কোনো আক্রমণ হতো তখনই পাহাড়ি টাওয়ার থেকে ধোঁয়ার মাধ্যমে সংকেত পাঠিয়ে সামরিক বাহিনীকে সতর্ক করা হতো। এই প্রাচীর মূলত উত্তর দিক থেকে আগত হুন, তাতার, মঙ্গল প্রভৃতি যাযাবর গোষ্ঠীর আক্রমণ প্রতিরোধে ব্যবহৃত হতো। চীন রাজবংশের পর হান রাজবংশ, সুই রাজবংশ ও তাং রাজবংশ বিভিন্ন সময়ে প্রাচীর সংস্কার ও সম্প্রসারণ করে। তবে সবচেয়ে বড় সংস্কার ও সম্প্রসারণ ঘটে মিং রাজবংশের ১৪০০ থেকে ১৭০০ শতক আমলে। তারা আধুনিক ইট ও পাথর দিয়ে দীর্ঘ এবং মজবুত প্রাচীর নির্মাণ করে, যা আজকের দিনে আমরা দেখতে পাই। মিং রাজবংশ প্রায় ৮,০০০ কিলোমিটার নতুন প্রাচীর নির্মাণ করে এবং সেই সাথে শত শত দুর্গ, ঘাঁটি ও টাওয়ার তৈরি করে। বর্তমান মহাপ্রাচীরের মোট দৈর্ঘ্য আনুমানিক ২১,১৯৬ কিলোমিটার। এটি চীনের ১৫টিরও বেশি প্রদেশে বিস্তৃত। বিখ্যাত অংশগুলোর মধ্যে রয়েছে বেদালিং, মুতিয়ানউই, জিয়ানকৌ। অনেক অংশ এখন ধ্বংসপ্রাপ্ত বা সময়ের সাথে সাথে ক্ষয়প্রাপ্ত হয়েছে। কিছু অংশ বালুর নিচে চাপা পড়েছে। ১৯৮৭ সালে ইউনেস্কো চীনের মহাপ্রাচীরকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। এটি চীনের সবচেয়ে বিখ্যাত প্রতীকগুলোর মধ্যে একটি। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এই প্রাচীর দেখতে আসেন। চীনা সরকার পর্যটন উপযোগী অংশগুলো সংরক্ষণে সচেষ্ট হলেও দূরবর্তী ও দুর্গম অংশগুলো এখনও ঝুঁকিতে রয়েছে। বর্তমানে মহাপ্রাচীর কেবল প্রতিরক্ষা দেয়াল নয়, এটি চীনের জাতীয় ঐক্য, ইতিহাস এবং সাংস্কৃতিক আত্মপরিচয়ের প্রতীক হয়ে উঠেছে। অনেক সময় বলা হয় মহাপ্রাচীর চাঁদ থেকে খালি চোখে দেখা যায়, কিন্তু এটা বৈজ্ঞানিকভাবে ভুল তথ্য। চাঁদ থেকে মহাপ্রাচীর দেখা সম্ভব নয়, এমনকি পৃথিবীর কক্ষপথ থেকেও এটি খালি চোখে খুব অস্পষ্ট। তবে এটুকু সত্যি যে মহাপ্রাচীর মানব সভ্যতার অন্যতম বৃহৎ স্থাপত্য কীর্তি। এর আকার, বিস্তার এবং ইতিহাস একে অনন্য করে তুলেছে। চীনের মহাপ্রাচীর কোনো রূপকথা নয়, এটি একটি বাস্তব ইতিহাস। এটি একটি জাতির দীর্ঘমেয়াদী সংগ্রাম, পরিকল্পনা ও নির্মাণ শৈলীর প্রতীক। আজ এই প্রাচীর কেবল ইট পাথরের স্তূপ নয়, এটি একটি উত্তরাধিকার, যা মানুষকে মনে করিয়ে দেয় ইচ্ছাশক্তি, কৌশল আর সময়ের সাথে লড়াই করে কিভাবে ইতিহাস সৃষ্টি করা যায়। চীনের মহাপ্রাচীর তাই কেবল একটি প্রাচীর নয়, এটি ইতিহাসের এক জীবন্ত দলিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।